আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নেপাল থেকে বাংলাদেশের মেয়েরা চ্যাম্পিয়ন হয়ে ফিরেছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে। তারা এবার ভারত, নেপাল এই সাফ এলাকায় এই দুটোই সবচেয়ে শক্তিশালী ফুটবল দল, এই দু দলকেই হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে। এটা তারা পরপর দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো। মানে আগের বারও চ্যাম্পিয়ন ছিল, এবারও চ্যাম্পিয়ন। এর আগে প্রতিবারই ভারত চ্যাম্পিয়ন হতো। তো বাংলাদেশের এই মেয়েদের এই যে সাফল্য, এই যে শক্তিমত্তা, এটাকে পুরো জাতি কিন্তু নানাভাবে উদযাপন করছে। এবং এয়ারপোর্ট থেকে তারা ফুটবল ফেডারেশন পর্যন্ত এসেছে ছাদ খোলা বাসে চড়ে। সারা রাস্তায় মানুষ তাদের অভিবাদন জানিয়েছে এবং এটা একটা বিরল সম্মান এদের জন্য। এবং আমাদের মেয়েদের ফুটবলে মেয়েদের যে সাফল্য, সেটাকে অবশ্যই আমরা অভিনন্দন জানাই। কিন্তু এই ফুটবলের জয়টা আপনারা সবাই এর মধ্যে জানেন, বিস্তারিত জানেন কীভাবে বাংলাদেশ শেষ ম্যাচে নেপালকে হারালো ফাইনালে। এটা গতবারও নেপালকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছিল, এবারও নেপালকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে। এটা সবাই জানেন, আমি ওই ডিটেলে যাচ্ছি না। ওটা নিয়ে আলোচনা করলে অনেক আলোচনা করা যায়। কেন ছেলেদের ফুটবলে আমাদের এই দুরবস্থা, কেন ছেলেদের বড় বড় স্টার সমৃদ্ধ ক্রিকেট দলের এই দুরবস্থা, মানে নিজের দেশের মাটিতে ধবল ধুলাই হচ্ছে, ভারতে যে ধবল ধুলাই হয়ে আসলো, এগুলো নিয়ে লম্বা আলাপ করা যায়। কিন্তু সেই আলোচনায় আমি আসলে এখন যাচ্ছি না। আমি যাচ্ছি অন্য একটা বিষয় নিয়ে। এটা একটা মানে পার্শ্বচিত্র বলতে পারেন। কিন্তু এই পার্শ্বচিত্রটা নিয়ে আমি বলবো এই কারণে যে এর থেকে আমাদের রাজনীতিবিদদের যে কি মানসিকতা, অথবা গত 15-16 বছর আমরা কাদের দ্বারা শাসিত হয়েছিলাম, তাদের মনের কি সংকীর্ণতা, এই জিনিসগুলো আপনারা বুঝতে পারবেন। আমি এই যে বললাম একটু আগে যে তারা এয়ারপোর্ট থেকে ছাদ খোলা বাসে করে তারা ফিরেছে, সেই ছাদ খোলা বাসের দৃশ্যটা কেমন ছিল। আজ থেকে ঠিক 2 বছর আগে 2022 সালেও কিন্তু তারা জিতেছিল, চ্যাম্পিয়ন হয়েছিল এবং ছাদ খোলা বাসে ফিরেছিল। সেই বাসের গায়ে কি লেখা ছিল, কারদের চিত্র ছিল, কি চিত্র ছিল, সেটা কি আপনাদের মনে আছে? আমি একটু মনে করে দিই আপনাদেরকে। 22 সালে যখন আমাদের এই মেয়েরা যখন চ্যাম্পিয়ন হয়ে ফিরল, তখন এরকম একটা ছাদ খোলা বাস ছিল এবং সেই বাসের 2 দিকে ছবি ছিল। একদিকে ছবিতে ছিল শেখ হাসিনা, ওনার একটা বড় আবক্ষ চিত্র, ওনার হাতে আবার একটা ফুটবল, আর লেখা ছিল চ্যাম্পিয়ন্স, আর এখানে কাপটার ছবি ছিল, আর ওই উল্লাসরত মেয়েদের ছবি ছিল। এই বাসের আরেক প্রান্তে, আরেক সাইডে, বিপরীত সাইডে, সেখানে ছবি ছিল কার? সেখানে ছবি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবং বড় ছবিটা, আর তার নিচে উল্লাসরত মেয়েরা আর চ্যাম্পিয়ন্স লেখাটা ছিল। এই ছিল 2 দিকে, মানে আপনি ডানে তাকান আর বামে তাকান, পিতা এবং কন্যার ছবিকে আপনার উপেক্ষা করার কোনো সুযোগ নাই। তার মানে এই যে মেয়েরা এত কিছু করেছে, এই অল ক্রেডিটস আলটিমেটলি কিন্তু এই বাপ বেটির মধ্যেই যাচ্ছে। এটা আপনাকে মেনে নিয়ে কাজ করতে হবে। এদেশে আপনি যা কিছুই করেন না কেন, আপনি নিজে একটা পারিবারিক পর্যায়েও যদি একটা ভালো কাজ করেন, তারও ক্রেডিট পরে হয়তো ওনারা নিতে চাইতেন। এই ছিল ওনাদের মানসিকতা। যে কারণে কিন্তু আমরা দেখেছি যে সারা দেশে এখানে অলিতে গলিতে তারা কিন্তু মানে মূর্তি বানিয়েছেন, নানা রকম স্ট্যাচু বানিয়েছেন, বঙ্গবন্ধুর স্ট্যাচু বানিয়েছেন। তারপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করার ক্ষেত্রে এই ওনার পুরা পরিবারে এমন কেউ মনে হয় বাকি নাই যার নামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই। পিতার নামে তো আছেই, কন্যার নামে আছে, ভাইয়ের নামে আছে, 3 ভাইয়ের নামে আছে, ভাইয়ের বৌদের নামেও প্রতিষ্ঠান আছে। এরকমভাবে ওনারা কিন্তু পুরো দেশটাকে নিজেদের প্রত্যেক সম্পত্তির মতো বানিয়ে নিয়েছিলেন। আমার তো মনে হয়েছিল আর কিছুদিন সময় থাকলে হয়তো বাংলাদেশটাকে ওনারা বঙ্গবন্ধুর নামে নামকরণ করতে পারতেন। এই ছিল মানসিকতা। আর এবার যে হলো, এবারের চিত্রটা কেমন ছিল, বাসের চিত্রটা দেখুন। এবারে বাসের চিত্র দেখুন, মেয়েরা খোলা ছাদে বাসে ওখানে আছেন, মানুষের অভিবাদনে জবাব দিচ্ছেন এবং পুরা বাসের মধ্যে আমাদের জাতীয় নেতৃবৃন্দের কারো কোনো ছবি নাই, ডক্টর ইউনূসের ছবি নাই।
এবং সেখানে মেয়েদের উল্লাসত মেয়েরা আছেন, চ্যাম্পিয়ন্স লেখা আছে এবং বাংলাদেশ দলের হাতে যে কাপটা তুলে দিচ্ছে সেই ছবিটা আছে। আর কিন্তু কোনো ছবি আপনি দেখতে পাবেন না। তাহলে এতে কি মেয়েদের সম্মান হানি হলো? সম্মান কিন্তু হানি হয়নি, সম্মান আপনাদের আরও সম্মানিত হয়েছে। কাজে যার যেটা অর্জন, যার যেটা প্রাপ্য, তাকে সেটাই দিতে হবে। ওটার মধ্যে হাত দিলে জিনিসটা অন্যরকম দেখায়। এই যে পার্থক্যটা, এটা কিন্তু আবার কেউ কেউ মেনে নিতে পারছে না। এখন তারা হয়তো বুঝতে পারছে যে জিনিসটা আসলে এটাই ঠিক। মানে এখানে হয়তো গায়ের জোরে প্রধানমন্ত্রীর ছবি, প্রধানমন্ত্রীর পিতার ছবি অথবা জাতির পিতার ছবি এখানে আনা ঠিক না। কিন্তু দেখেন এখানেও ফেক ছবির কোনো শেষ নেই। কিন্তু মানুষের মন মানসিকতাটা কেমন হয় সেটা একটা প্রমাণ পাওয়া যায়। আমি ফেসবুকে দেখলাম আরেকটা ছবি, সেই ছবিতে সাইড দিয়ে ডান দিকে আপনার ওই চ্যানেল 24-এর লোগোটা লাগানো আছে, আর তার নিচে পুরো বাসের ছবিটা দেওয়া আছে। সেই ছবিতে আবার একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখা যাচ্ছে একটা জার্সি হাতে দাঁড়িয়ে আছেন, আরেক দিকে দেখা যাচ্ছে যে তিনজন ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজন নেতার ছবি। যে নেতা যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি ক্রীড়া উপদেষ্টা হয়েছেন, তার ছবি, আর তার দুই দিকে একদিকে সার্জিস আলমের ছবি, একদিকে হাসনাত আবদুল্লাহর ছবি। মানে দেখে মনে হবে কি এরাও ওদের ছবিগুলো দিয়েছে, কিন্তু যারা কাজটা করেছে তারা এত কাঁচা কাজ করে। দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে একটা জার্সির ছবি, এই জার্সিটাকে আমাদের মেয়েদের জার্সি, এটা হলো স্পেনের একটা টিমের জার্সি, ফুটবল টিমের জার্সি। ওখানে উনি গিয়েছিলেন, তখন ওখানে জার্সি হাতে উনি ছবিটা তুলেছিলেন। তো এগুলো হলো কি জানেন, এগুলো হলো এক ধরনের ছাগলামি, এই ধরনের ছাগল টাইপের কিছু লোক মানে এই পুরো ঘটনাটাকে আবার রাজনীতিকরণ করার চেষ্টা করছে। তো এটাকে আপনি কী বলবেন? তো এই ধরনের কাজ কিন্তু আমাদের এখানে হচ্ছে। আবার এটা নিয়ে আমি ফেসবুকে নানা ধরনের স্ট্যাটাসও দেখলাম। একটা স্ট্যাটাস আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, না করে পারছি না। সেই স্ট্যাটাসটার মধ্যে এরকম আছে, ওই যে বর্তমানে যে ছবিটা, এবারে যে বাসটা দিয়ে তাদেরকে এয়ারপোর্ট থেকে আনা হয়েছে, সেই বাসের ছবিটা উপরে, ওই ছবিটা দিয়ে এই ভদ্রলোক মিস্টার আকরাম হোসেন রাজ, ওনাকে আমি চিনি না, আমার সঙ্গে ওনার ব্যক্তিগত পরিচয় নেই, বাট ওনার একটা স্ট্যাটাস আমি দেখলাম, উনি আমার সঙ্গে ফেসবুকে বসে আছেন, ওনার একটা স্ট্যাটাস আমি দেখলাম। এই স্ট্যাটাসটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। উনি লিখেছেন, এই বাসে প্রধান উপদেষ্টা সহ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভাইয়ের ছবি না থাকায় ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম, মিস ইউ আপা। মানে খুবই ব্যঙ্গাত্মক ধরনের। আসলেই কিন্তু মাঝে মাঝে আমারও মনে হয় যে আমরাও কি ওনাদেরকে মিস করছি। ওনাদের যেরকম সর্বব্যাপী চেহারা, যে কোনো কাজে, যে কোনো জায়গায় ওনার নাম, ওনার অমুকের নাম, তমুকের নাম, এগুলো দেখে দেখতে আমাদের এমন অবস্থা হয়ে গেছিল, চোখ পচে যাওয়ার অবস্থা। হ্যাঁ, তো কিন্তু তারপর আমাদের দেখতে হতে বাধ্য হয়ে যে স্বৈরাচারী শাসন কতটা সর্বব্যাপী হতে পারে। মাঝে মাঝে আমি ভাবতাম তখন যে কেন এই নিজের ছবিটা এখানে দিতে হবে, কেন পিতার ছবিটা এখানে দিতে হবে, অপ্রয়োজনে কেন দিতে হবে। এখন বুঝি কিছুটা। এটা আসলে হয় কি, এটা যারা নাকি মনস্তত্ত্ববিদ আছে তারা হয়তো ব্যাখ্যা করতে পারবেন। আমার মনে হয় এটা হয় বেসিক্যালি ওই আত্মবিশ্বাসের অভাবে। ওনারা পর্যন্ত নিজেরাও জানেন যে পরবর্তী সময়ে কেউ আমাদেরকে গুরুত্ব দেবে না, আমাদের ছবি কেউ নেবে না, কেউ দেখবে না, অথবা আমরা চলে যাওয়ার পর আমাদের মূর্তিগুলি ভেঙে ফেলবে। এই যে একটা আতঙ্ক, এই যে একটা মানে মনের মধ্যে একটা ভয়, এখান থেকে ওনারা চিন্তা করছেন যতদিন পারি, যতভাবে পারি ছবিগুলো দেখিয়ে নিই। কিন্তু এই দেখানোর মধ্যে কী তৃপ্তি ওনারা পেয়েছেন জানি না। মানুষের মনে তো ঢুকতে পারেনি, ঢুকতে পারলে বুঝতেন যে প্রতিটা মানুষ এই ছবিগুলোকে কীভাবে তখনই ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, কেবল ভয়ের কারণে উচ্চারণ করতে পারেনি। আশা করি ওনারা আছেন, আশা করি ওনারা আমাদের এই সমস্ত কথাবার্তা শুনছেন, আশা করি সোশ্যাল মিডিয়ার এই সমস্ত ওনারা দেখছেন, এবং যারা আগামীতে স্বৈরাচার হতে চান আশা করি তারাও এগুলি দেখবেন, দেখে শিক্ষা নেবেন যে জোর করে কিছু হয় না, জোর করে ভালোবাসা পাওয়া যায় না, জোর করে শ্রদ্ধা পাওয়া যায় না, জোর করে হয়তো সাময়িক সময়ের জন্য ভয় দেখানো যায়, কিন্তু সেই ভয়ও দীর্ঘস্থায়ী হয় না।